আমরা এতগুলো ক্লাসে মোটামুটি প্রথম অধ্যায় দ্বিতীয় অধ্যায় শেষ করেছি। আজকে আমরা শুরু করব তৃতীয় অধ্যায়। তৃতীয় অধ্যায় যেটা তোমাদের আছে সেটা হলো মনোভাব। মনোভাবের ইংরেজি প্রতিশব্দ হলো অ্যাটিটিউড। এই অ্যাটিটিউড এবং মনোভাব এই দুটো কথাই কিন্তু আমরা খুবই শুনেছি, তাই তো? তাহলে মনোভাব বলতে কি বোঝো? এটা বলতে গেলে আমরা কথার মধ্যেই রয়েছে মনের ভাব। মনের ভাব প্রকাশ করাকেই মনোভাব বলবো। এটা তো খুব সোজা কথা। কার প্রতি মনোভাব? মনোভাব কিন্তু কেবলমাত্র প্রাণী নয়, মানুষ নয়, সমস্ত কিছুর প্রতি। অর্থাৎ আমাদের সেটা কোনো বস্তু হতে পারে, কোনো ব্যক্তি হতে পারে, যে কোনো জিনিসের প্রতি যখন আমরা কোনো মনোভাব প্রকাশ করছি বা মনের কথা ভাবকে জানাচ্ছি, সেটাই মনোভাব। তাই বলা হচ্ছে যে কোনো বস্তুর প্রতি আমাদের যে পছন্দ বা অপছন্দের অনুভূতি, তার বহিঃপ্রকাশই হলো মনোভাব। যে বস্তুকে দেখবে আমরা পছন্দ করি, দেখবে সেই বস্তুর প্রতি আমাদের কিন্তু ভীষণ, যে বস্তু আমাদের পছন্দের অর্থাৎ যেটা আমরা চাইছি সেটার প্রতি কিন্তু আমাদের দেখা যায় অনেকটাই ধনাত্মক মনোভাব বা সুন্দর মনোভাব বা ভালো মনোভাব বা অনুকূল মনোভাব। অর্থাৎ সেই বস্তুটার, যেমন ধরো কিছু এখন যখন আমরা দেখছি কদিন ধরে ডিডি বাংলা যেটা হিন্দি চ্যানেল, সেখানে কিন্তু মহাভারত হচ্ছে সারা দিন ধরে, কোনো না কোনো সময় মহাভারত হচ্ছে এবং অনেক বয়স্ক মানুষ কেন অনেকেই আছেন সেই মহাভারত কিন্তু যখন যখন যেভাবে হচ্ছে তারা কিন্তু দেখছেন। তাহলে তাদের প্রতি বা যারা দেখছেন তাদের এই মহাভারত বা এই সিরিয়ালটার প্রতি যথেষ্ট পজিটিভ অ্যাটিটিউড। তাই কিন্তু তারা যখন বাড়িতে, অনেকেই আমি শুনতে পাচ্ছি অনেকেই খুব বিরক্ত হচ্ছেন যে আবার এই মহাভারত শুরু হলো, কিন্তু তিনি কিন্তু সেই জায়গা থেকে সরছেন না, কারণ তার সেই জিনিসটা দেখতে ভালো লাগে। তাহলে সেই রকমই যে কোনো জিনিসের প্রতি, ব্যক্তি বস্তু যার প্রতি যখন আমাদের পছন্দের অনুভূতি, তখন তার প্রতি আমাদের কি মনোভাব? তার প্রতি আমাদের ভালো মনোভাব এবং তাকে আমরা পেতে চাই। কিন্তু যে ঠিক উল্টোটা, সমস্ত জিনিসের প্রতিই যে আমাদের মনোভাব ভালো হবে তা তো নয়, ঠিক তার উল্টো, যেটা আমরা পছন্দ করি না তাকে কিন্তু আমরা এড়িয়ে যেতে চাই। ঠিক আছে, সেই জিনিসটাকে আমরা কিন্তু এড়িয়ে যেতে চাই। যেমন আমাদের পড়াশোনার ক্ষেত্রে আমরা টিভিতে প্রচুর সিরিয়াল, যিনি খেলা দেখতে ভালোবাসেন, দেখবে প্রথমে টিভি খুলে কিন্তু তিনি খেলার চ্যানেল দেখছেন, খেলার খবর দেখছেন, কাগজে খেলার যে সিনেমা দেখতে ভালোবাসছে সে কিন্তু দেখছে কোথায় কি হচ্ছে। আবার যারা পড়াশোনার মধ্যে থাকতে ভালোবাসছে, মানে তার কথা অর্থটাই হচ্ছে যার যেদিকে নেয় সেদিকে কিন্তু তার মনের ভাবটা বেশি ভালো। তাহলে মনোভাব বলতে গেলে এখানে বলা হচ্ছে, খুব সাধারণ ধারণায় বলা হয় যে আমাদের মনের ভাব প্রকাশ করাকে মনোভাব তো আমরা বলবোই, কিন্তু যে বস্তুর প্রতি আমাদের মানে পছন্দের অনুভূতি, তার প্রতি আমাদের ভালো মনোভাব, যার প্রতি আমাদের কিন্তু ভালো মানে অপছন্দের অনুভূতি, তার প্রতি আমাদের কিন্তু ভালো মনোভাব নয়। সেই জন্য মনোভাব পড়তে গিয়ে তোমরা কয়েকটা ওয়ার্ড ভীষণভাবে পাবে। কি কি পাবে না, দেখো আগে একটা কথা বলে নি, মনোভাব কোনো কিছুর প্রতি, মনোভাবটা আমি তখনই তৈরি করব না যখন সেই বস্তুর প্রতি আমার ধারণা আছে। আমার কোনো বিষয় বস্তুর প্রতি যদি কোনো অভিজ্ঞতা না থাকে, কোনো জ্ঞান না থাকে, কোনো ধারণা না থাকে, তাহলে কি আমি আমার মনের ভাব সেই বস্তু বা ব্যক্তি বা কোনো কিছুর প্রতি সেটা কি প্রকাশ করতে পারি? কখনোই না। তাহলে মনোভাব গঠন করতে গেলে অবশ্যই কিন্তু কি করতে হবে? অবশ্যই কিন্তু সেই বিষয়বস্তুটা সম্পর্কে আমাদের আগে ধারণা থাকতে হবে। এবার এই যে বিষয়বস্তু, যে কোনো কিছু, মনের ভাব মানে যে সেটাকে তোমার পছন্দের হতে হবে বা অপছন্দের হতে হবে, তাছাড়াও কিন্তু আর একটা হতে পারে। অর্থাৎ কি না, পছন্দেও না অপছন্দ, যেটা আমরা বলি নিউট্রাল। কোনো সিনেমা হলে দেখবে, সিনেমা টিভিতে দেখতে পাবে, কোনো সিনেমা রিলিজ হওয়ার পর সকলের মুখে তার প্রতিক্রিয়া শোনা হয়। অর্থাৎ কেমন হয়েছে, কেউ বলছেন ভালো, কেউ বলছে না ঠিক আছে, কেউ বলছেন মোটামুটি। তাহলে আমরা কিন্তু কোনো কিছুর প্রতি মনোভাব যে ভালোই বা খারাপই তা নয়, ভালো খারাপের মাঝেও কিন্তু একটা জায়গা আছে, অর্থাৎ মোটামুটি। তাহলে আশা করি একটু হলেও বোঝাতে পারলাম যে মনোভাব বলতে কি বোঝো, মনোভাব কাকে বলে। একইভাবে মনোবিদরা তো বিভিন্ন সংজ্ঞা দিয়েছেন, সেটা তো আমরা জানি। বিভিন্ন মনোবিদ, কেউ বলছেন মনোভাব হচ্ছে এক ধরনের মানসিক বিন্যাস বা মানসিক প্রস্তুতি, আবার কেউ বলছেন কোনো কিছুর প্রতি আমাদের যে ধনাত্মক এবং ঋণাত্মক মনোভাব, বিষয়বস্তুর প্রতি যখন আমরা আচরণ করছি তখন তাকে মনোভাব। কিন্তু
একটা বা দুটো কথা এখানে কিন্তু বারবার প্রত্যেকের ডেফিনেশনে আছে। কি কি না, যদি দেখবে নয়, যদি কারোর প্রতি ভালো মনোভাব হয় তাহলে কিন্তু, বা সেই বস্তুর প্রতি আমার যে বস্তুটাকে আমি পছন্দ করি, তাহলে তার প্রতি আমি কি কি বললাম, চারটে ওয়ার্ড দেখো একই, ধনাত্মক বা অনুকূল বা সন্তোষজনক বা পছন্দের, একটা ইংরেজি ওয়ার্ড পজিটিভ, তাই তো? তার মানে এই ওয়ার্ডগুলো কিন্তু সমস্ত, কেউ বলছেন সন্তোষজনক অসন্তোষজনক, কেউ বলছেন তৃপ্তিদায়ক অতৃপ্তিদায়ক, কেউ বলছেন ধনাত্মক ঋণাত্মক, কেউ বলছেন অনুকূল প্রতিকূল। তার মানে অনুকূল যদি না হয় প্রতিকূল, প্রতিকূল যদি না হয় অনুকূল, তাহলে অনুকূল ছাড়া, এবার যদি আমরা ঠিক উল্টোভাবে বলি, অসন্তোষজনক অতৃপ্তিদায়ক প্রতিকূল, তার একটা ইংরেজি ওয়ার্ড নেগেটিভ। তাহলে এই আর নিউট্রালটা নিয়ে তারা কিন্তু তাদের ডেফিনেশনে খুব একটা কিছু বলেননি। তাহলে আমরা যেটাই বলি না কেন আমরা কিন্তু প্রত্যেকের ডেফিনেশনে এটা পাবো। দেখো সেই জন্য এখানে মনোবিদ আলপোর্ট বলেছেন, মনোভাব হচ্ছে এক ধরনের জৈব মানসিক প্রস্তুতি যা বস্তুমুখী আচরণের গতি নির্ধারণ করেন। মনোবিদ মান বলেছেন, দেখো বিভিন্ন বস্তু পরিস্থিতি ব্যক্তি ও ধারণার প্রতি আমাদের ধনাত্মক বা ঋণাত্মক প্রতিক্রিয়া করার প্রবণতাই হলো মনোভাব। জৈব মানসিক প্রস্তুতি যা বস্তুমুখী আচরণের গতি নির্ধারণ করেন, এটা কে বলেছেন? আলপোর্ট। আলপোর্ট বলেছেন যে কোনো জিনিস সম্পর্কে যখন আমরা মনোভাব তৈরি করব, সেটা তিনি পুরোটাই বায়োলজিক্যালভাবে দিয়ে বলেছেন যে সেটার মধ্যে আমাদের একটা প্রিপারেশন থাকবে, সেই অনুযায়ী তার প্রতি আমরা আচরণ করব। যদি আমাদের ভালো মনোভাব, তার প্রতি সেরকম আচরণ, যদি সেটা না হয় তার প্রতি অন্যরকম আচরণ। সেই রকমভাবে মনোবিদ মান কি বলেছেন, যে আমি কি বলেছি, দুটো ওয়ার্ড ধনাত্মক ঋণাত্মক, অর্থাৎ ইংরেজিতে দেখো এখানে কি আছে, অ্যাটিটিউডস মিন tendency to respond positively or negatively to objects, situations, persons as ideas। আমি বারবার প্রথমেই বলেছি ওই জন্য যে মনোভাব কিন্তু শুধুমাত্র কোনো ব্যক্তি বস্তু না, সমস্ত কিছুর প্রতি তৈরি হতে পারে। তাহলে সেখানে বলেছেন ধনাত্মক এবং ঋণাত্মক। ঠিক একইভাবে আমি তোমাকে যদি বলি, সেখানে ফ্রিম্যান, মনোবিদ ফিল্ডম্যান বলেছেন, দেখো মনোভাব হলো কোনো বিশেষ ব্যক্তি আচরণ বস্তুর প্রতি সন্তোষজনক অথবা অসন্তোষজনক প্রতিক্রিয়া করার উপযোগী অর্জিত পূর্ব প্রবণতা। কি বলেছেন না, লার্নড প্রিডিসপোজিশন টু রেসপন্ড ইন আ ফেভারেবল or unfavorable manner to a particular person, behavior, belief or thing। তাহলে মানে এইখানে কি বলছে কথাটা, বস্তুর প্রতি সন্তোষজনক অসন্তোষজনক প্রতিক্রিয়া করার উপযোগী অর্জিত পূর্ব প্রবণতা। তার মানে যে বিষয়বস্তুর প্রতি আমাদের সন্তোষজনক তার প্রতি সেই মনোভাব, অসন্তোষজনক হলে তার প্রতি সেই মনোভাব। তাহলে মনোভাব বলতে গেলে আমরা যে ওয়ার্ডগুলোর সাথে বললাম পরিচিত, দেখো সবকটাই কিন্তু তুমি এপাশ ওপাশ করে পাবে। কিন্তু সমাজ মনোবিদরা মনোভাবের একটি সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। তারা বলছেন যে মনোভাব হলো এক ধরনের বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে রয়েছে অনুভূতি, যে অনুভূতি ক্রিয়া করার পূর্ব প্রবণতা লাভ করে। কথাটার মধ্যে বেশ জটিল। মনোভাব হলো এক ধরনের বিশ্বাস যার মধ্যে রয়েছে অনুভূতি, যা ক্রিয়া করার পূর্ব প্রবণতা লাভ করে। এখানে তিনটে জিনিস খুব দরকার এই ডেফিনিশনে। কি কি পেলাম না, দেখো একটা পেয়েছি বিশ্বাস, একটা পেয়েছি তিনটি উপাদান। দেখো একটা হচ্ছে বিশ্বাস, একটা হচ্ছে অনুভূতি বা অনুভব করার, আর একটা দেখো ক্রিয়া করার পূর্ব প্রবণতা। সেই জন্য দেখো তিনটে পয়েন্ট আসছে, বিশ্বাস, অনুভূতি, আচরণের প্রবণতা। এটা যদি আমি একটা উদাহরণ দিয়ে বলি, তাহলে বইতে দেখো বা আদার যে কোনো উদাহরণ দেখো, এই যে আমরা মানে অনেক সময় দেখি বা আমাদের একটা ধারণা আছে যে যারা সেলসম্যান হয়, আমরা কিন্তু তাকে বাড়িতে ডেকে খুব একটা বসাই না। তারা বলছেন, সমাজ মনোবিদগণ বা আমরাও বলছি, যে সোশ্যাল সাইকোলজিস্টরা, যে মনোভাব হলো এক ধরনের বিশ্বাস। কি বিশ্বাস? তাদের প্রতি বিশ্বাস হচ্ছে এটা যে যারা এইভাবে সেলসম্যান হন তারা খুব একটা ভালো মানুষ হন না। তাদের প্রতি অনুভূতি কি না, তাদের প্রতি ঋণাত্মক অনুভূতি, বুঝতেই পারা যাচ্ছে যে তাদের প্রতি খুব একটা ভালো অনুভূতি কারণ নয়। ক্রিয়া করার পূর্ব প্রবণতা, আমরা কিন্তু তাকে বাড়ির দরজায় করে হ্যাঁ বলুন কি লাগবে কি প্রয়োজন তার সঙ্গে কথা বলি কিন্তু আমরা তাকে
তিনি তার চলে যান। তাহলে এখানে ওনারা বলছেন যে খালি সমাজ মনোবিজ্ঞান, যে আমাদের এটা একটা বিশ্বাস, যে বিশ্বাসের মধ্যে রয়েছে একটা অনুভূতি, যেটা আমরা ক্রিয়া করা, ক্রিয়া মানে কাজ, মানে বাইরে থেকেই তাকে কিন্তু কাজটা সেরে ফেলছি। খালি সোশ্যাল সাইকোলজিস্টরা কিন্তু মনোভাবের একটা সংজ্ঞা দেওয়ার চেষ্টা করেছেন। মনোভাব হচ্ছে এক ধরনের বিশ্বাস যার মধ্যে রয়েছে অনুভব করা এবং ক্রিয়া করার পূর্ব প্রবণতা। তাহলে মনোভাব কাকে বলে বলতে গেলে আমরা একটু হলেও বুঝতে পেরেছি মনে হয়। এরপরে যেটা আমাদের আসবে সেটা হলো মনোভাবের বৈশিষ্ট্য, ক্যারেক্টারিস্টিক্স অফ অ্যাটিটিউড। প্রথম কথাতেই আমি বলার সময় বললাম যে মনোভাব, অভিজ্ঞতা তো লাগবে, কিন্তু তার আগে যদি বলি মনোভাব কি অর্জিত, মানে মনোভাব কি অর্জন করছি, পরিবেশ থেকে কি আমরা মনোভাব গঠন করছি, না মনোভাব নিয়েই আমরা জন্মগ্রহণ করছি। কিছুটা সেই জন্য বলা হয় কিছুটা অর্জিত, কিছুটা বংশগত বা সহজাত। তার মানে কিছুটা কিন্তু আমরা যখন মনোভাব গঠন করব তখন আমরা দেখবে পাবো পরিবারের ভূমিকা, পিতামাতার ভূমিকা। কারণ পরিবারের মধ্যে আমরা নেতা পড়তে গিয়ে বারবার পড়েছি সামাজিকীকরণ। কারণ একটি শিশু যখন জন্মগ্রহণ করছে সে কিন্তু প্রথমে পরিবারে আসছে। তাহলে সামাজিকীকরণ অর্থাৎ যাবতীয় শেখা, যা সমস্ত সমাজে বসবাস করতে গেলে যে আচরণ প্রয়োজন সমস্ত কিছু কিন্তু আমরা পরিবারে শিখি। তাহলে পরিবার থেকেই কিন্তু আমাদের অনেকটাই দেখা যায় তার পিতামাতার ধারণা তার উপর প্রভাবিত করছে। কিছুটা তাই জন্য বলা হয় কিছুটা কিন্তু অর্জিত, পুরোপুরি নয়, আর কিছুটা কিন্তু বংশগত। এটা গেল প্রথম পয়েন্ট। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে অভিজ্ঞতা মনোভাব গঠনে সাহায্য করে। তাহলে পয়েন্ট কি? অভিজ্ঞতা। আমি প্রথমেই বললাম কোনো কিছু সম্পর্কে মনোভাব তৈরি করতে গেলে সেই জিনিসটার সম্পর্কে যদি আমার জ্ঞান না থাকে, ধারণা না থাকে, আমার কোনো রকম অভিজ্ঞতা না থাকে, তাহলে আমি কি তার সম্পর্কে কোনো কমেন্ট করতে পারি? আমি কি তার সম্পর্কে কোনো মতামত দিতে পারি? নিশ্চয়ই পারি না। যে জায়গায় আমি ঘুরতে যাইনি বা বেড়াতে যাইনি সেই জায়গা সম্পর্কে হয়তো আমি বলতে পারবো, কারণ এখন নেট কিন্তু আমি যেখানে গেছি বা আমি যেখানে গিয়ে সেখানকার কথা সেটা যতটা বলতে পারবো, যে সিনেমা, যে গল্পের বই আমি পড়েছি সেই সম্পর্কে, যেটা আমি সাইকোলজি সম্পর্কে যেটা যতটা বলতে পারবো ততটা কিন্তু আমি ধরে নিচ্ছি অন্য সাবজেক্ট সম্পর্কে তুলনায় কম জানবো। সব সাবজেক্টই জানবো কিন্তু তুলনায় কম জানবো। কারণ কি? অভিজ্ঞতা আমার বেশি। কিসের জন্য? না অভিজ্ঞতা কিন্তু মনোভাব তৈরি করে। তাই এই অভিজ্ঞতা যদি আমার না থাকে আমি কিন্তু কোনো কিছুর প্রতি কোনো রকমভাবেই মতামত প্রকাশ করতে পারবো না। তাই অভিজ্ঞতা মনোভাব গঠনে সাহায্য করে। সেকেন্ড পয়েন্টে বলা হচ্ছে যে অভিজ্ঞতা তো অবশ্যই আছে, তাছাড়াও কি রয়েছে? প্রক্ষোভমূলক অনুভূতি। নেক্সট পয়েন্টে দেখো বলা হচ্ছে, যেখানে আমি পয়েন্ট করেছি সেখানে দেখো প্রথমে বলেছি অর্জিত মানসিক প্রবণতা, তারপর বলেছি পর্যাপ্ত অভিজ্ঞতা, এবার আলোচনা করব প্রক্ষোভমূলক অনুভূতি। প্রক্ষোভ এই কথাটা আমরা কিন্তু পরিচিত। আমরা যখন 11-এ পড়েছি আমরা পড়েছি যে আবেগ বা প্রক্ষোভ অর্থাৎ রাগ, দুঃখ, ভয়, আনন্দ, হাসি, কান্না, এই সমস্ত কিছু আমরা প্রক্ষোভ বলি। প্রক্ষোভমূলক অনুভূতির সাথে মনোভাব কিভাবে জড়িত? যেটার প্রতি আমাদের অভিজ্ঞতা তৈরি হলো, জ্ঞান তৈরি হলো যে জিনিস সম্পর্কে, তার জ্ঞানটা তৈরি হবার পর আমাদের সেটা সম্পর্কে একটা কিছু মনের ভাব প্রকাশ, সেটা ভালো সেটা খারাপ যেটাই হোক না কেন বা মোটামুটি, অর্থাৎ সেই জিনিসটা আমি পছন্দের হতে পারি বা সেটা অভিজ্ঞতা অর্জনের পর সেটা অপছন্দের হতে পারে, সেটা অভিজ্ঞতা অর্জনের পর আমাদের মোটামুটিও লাগতে পারে। তাহলে প্রক্ষোভ কিন্তু আমাদের সবসময় জড়িয়ে আছে। প্রক্ষোভমূলক অনুভূতি কিন্তু প্রয়োজন, যার প্রতি আমাদের মনোভাব ভালো, তার প্রতি আমাদের তৃপ্তিদায়ক, সন্তোষজনক, অনুকূল মনোভাব, যেটার প্রতি আমাদের সন্তোষজনক নয় তার প্রতি আমাদের অসন্তোষজনক, অতৃপ্তিদায়ক, প্রতিকূল মনোভাব। তাহলে এই যে প্রক্ষোভ, এই প্রক্ষোভ কিন্তু মনোভাবের সঙ্গে জড়িত। তাহলে মনোভাব যখন গঠন হচ্ছে, কোনো বিষয় সম্পর্কে ধারণা পাচ্ছি, সঙ্গে সঙ্গে সেই বিষয়টা সম্পর্কে আমাদের ভালো লাগছে কি খারাপ লাগছে বা মোটামুটি লাগছে, সেই সম্পর্কে আমাদের কিন্তু আবেগের বহিঃপ্রকাশ হচ্ছে। থার্ড পয়েন্টে দেখো লেখা রয়েছে মনোভাব দুই প্রকার। একটা দেখো লেখা রয়েছে ধনাত্মক, পজিটিভ, আর একটা হলো ঋণাত্মক। তাহলে বহুবার অনেকবার এই জন্যই প্রথম থেকেই বলে দিয়েছি। ধনাত্মক মানে
যে বস্তুর প্রতি ভালো মনোভাব, যেটা ভালো লাগছে তার প্রতি আমাদের পজিটিভ অ্যাটিটিউড, আর যেটা আমাদের পছন্দ হচ্ছে না তার প্রতি আমাদের কি নেগেটিভ অ্যাটিটিউড। তাহলে মনোভাব হচ্ছে দুই প্রকার, একটা হলো পজিটিভ, আবার বলছি ধনাত্মক, ধনাত্মক ছাড়াও আবার কি কি বলেছি, তৃপ্তিদায়ক, সন্তোষজনক, অনুকূল, আর ঠিক একইভাবে নেগেটিভ বা ঋণাত্মক, আর কি কি বলতে পারি, অসন্তোষজনক, অতৃপ্তিদায়ক, প্রতিকূল। তাহলে এই ওয়ার্ডগুলো কিন্তু আমরা পরিচিত লাভ করেছি, যেটার পছন্দ তার প্রতি অনুকূল আর যেটা নয় তার প্রতি প্রতিকূল। নেক্সট পয়েন্ট আমরা যদি বলি সেটার দিকে দেখো, সেখানে লেখা রয়েছে বিশেষধর্মী মানসিক সংগঠন। কথাটার মধ্যেই আমরা বুঝতে পারছি যে যখন আমাদের মানসিক সংগঠনটা বিশেষধর্মী, যারা বাড়িতে বিড়াল, কুকুর, পাখি বা বিভিন্ন রকমের পাখি, বিভিন্ন রকমের পুষে থাকেন বা বাড়িতে যারা আছে, তারা দেখবে সেই কুকুর, বিড়াল তাদের প্রতি যে ধরনের মানসিকতা, তারা তাকে একদম নিজের বাড়ির মেম্বার হিসেবেই মনে করেন। তাদের যে মানসিক সংগঠনটা, তারা কিন্তু ভীষণ কষ্ট পান তারা যখন খাচ্ছে না, বা তারা যখন এই যে এখন মানে আমি অনেক দেখেছি যে রাস্তার অনেকেই আছেন, আমরা এগুলো জানি, এখন কিন্তু অনেক বেশি দেখা যায় রাস্তার কুকুর যারা আছেন তাদেরকে কিন্তু সকলে, অনেকেই আছে এখন বিস্কুট দিচ্ছে, খাবার তারা পাচ্ছে না হয়তো এখন আমাদের এই সিচুয়েশনের জন্য, তাদেরকে কিন্তু অনেকেই গিয়ে গিয়ে খাবার দিয়ে আসার চেষ্টা করছে। বাড়িতে যারা আছে তো তাদের কথা বাদ দাও, কিন্তু তাছাড়াও এই যে মানসিকতা, এই যে তাদের জন্য খাবার পৌঁছানো, তাহলে নিশ্চয়ই যারা করছেন বা যাদের এই মানসিক ক্ষমতা রয়েছে আর যারা করছেন না, দুজনের মধ্যে কিছুটা হলেও পার্থক্য আছে। তাহলে এটা হলো বিশেষধর্মী মানসিক সংগঠন। যাদের মধ্যে এই বিশেষধর্মী মানসিক সংগঠন থাকবে, বলা হচ্ছে তাদের মনোভাব কিছুটা হলেও কিন্তু সাধারণের থেকে আলাদা। ঠিক আছে, এরপর আমরা একটা পয়েন্ট পাচ্ছি, দেখো সেটা হলো পরিবর্তনশীলতা। দেখো পরিবর্তনশীলতা, পরিবর্তনশীলতা খুব সুন্দর। কি মনোভাব পরিবর্তনশীল। কেন মনোভাব পরিবর্তনশীল জানো? যখন এইরকম দেখা যায় যে আমরা কোনো কিছুর বা কোনো ব্যক্তি, বস্তু, যা কিছুর প্রতি অনেক সময় আমাদের কোনো পজিটিভ মনোভাব ভালো, কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে আমরা সেই ব্যক্তি, বস্তু বা তার প্রতি আমাদের একটা নেগেটিভ অ্যাটিটিউড তৈরি হয়ে গেল। ঠিক উল্টোভাবে প্রথমে ছিল নেগেটিভ, সেটা কিন্তু হয়ে গেল পজিটিভ। কারণ কি, আমাদের যত পরিবেশ, আমাদের অভিজ্ঞতা যত বাড়তে থাকে, তত কিন্তু আমরা পরিবেশের সঙ্গে নিজেদেরকে আপডেট করি, এবং আমরা কিন্তু কারুর মুখে কোনো কথা শুনে বা কারুর মুখে কোনো কিছু শুনে আমরা কোনো ধারণা বা কারুর সম্পর্কে কোনো মতামত বা কোনো জিনিস সম্পর্কে, বস্তু সম্পর্কে মতামত দেওয়াটা ঠিক না। তার কারণ দেখা যায় যখন সেই মানে হয়তো দেখা গেল আমরা যখন সেই মানুষ বা ব্যক্তি বা সেই পরিস্থিতির মধ্যে নিজে পড়লাম, তখন কিন্তু আমাদের ধারণাটাই পুরো বদলে গেল। সেই জন্য বলা হয় মনোভাব কিন্তু পরিবর্তনশীল। কখনোই এটা নয় যে ছোটবেলাতে তুমি যে মনোভাব নিয়ে জন্মগ্রহণ মানে বড় হচ্ছ, আস্তে আস্তে তোমার সেই মনোভাবই থাকবে, সেটা নয়। আবার পরিবর্তন যে হতেই হবে সেটা নয়, কিন্তু পরিবেশ পরিস্থিতি অনুযায়ী নেগেটিভ থেকে তোমার মনোভাব পজিটিভ হতে পারে, আবার পজিটিভ থেকেও তোমার মনোভাব নেগেটিভ হতে পারে। এর পরের পয়েন্টে বলা হচ্ছে মনোভাব হলো বিকাশধর্মী। একদম তাই, যত বয়স বাড়ছে শিশু, যত পরিবার থেকে আস্তে আস্তে, পরিবার থেকে তো সে তো সামাজিকীকরণ শিখছে, কিভাবে কথা বলবো, কিভাবে চলবো, কার সঙ্গে কিভাবে মিশবো, সমস্ত যে প্রাইমারি যে আমাদের আচরণ, সেটা কিন্তু আমরা পরিবার থেকে শিখছি। কিন্তু যত আমরা বড় হচ্ছি, আস্তে আস্তে আমরা স্কুল কলেজ, তারপরে আমরা যখন আবার ইউনিভার্সিটি, যেখানে আমরা যাচ্ছি না কেন, অর্থাৎ আমরা যত সমাজের মধ্যে নিজেরা বড় হচ্ছি, তত কিন্তু আমাদের অভিজ্ঞতা বাড়ছে, তার ফলে কিন্তু আমাদের মনের ভাবটাও কিন্তু আস্তে আস্তে ডেভেলপ করছে। সেই জন্য বলা হয় মনোভাব হলো বিকাশধর্মী। নেক্সট একটা কথা বলা হচ্ছে অভিজ্ঞতা ওপরও কিন্তু মনোভাব তৈরি হয়। একদম তাই, যত আমাদের সময় যাচ্ছে আমাদের একইভাবে বিকাশধর্মী কখন হবে? অভিজ্ঞতা বাড়ছে বলেই তো মনোভাবের বিকাশ হবে। তাই মনোভাব কিন্তু অভিজ্ঞতার উপর নির্ভরশীল। অভিজ্ঞতা কিন্তু মনোভাব তৈরি করে। অভিজ্ঞতা আমাদের কিন্তু মনোভাব কোনো কিছুর প্রতি কোনো থেকে আর একটা চেঞ্জ করতেও পারে।
সেরকম বলা হচ্ছে মনোভাবের মাত্রা। মনোভাবের মাত্রায় দেখো, আবার যখন এসএ কিউ পড়াবো তখন এখান থেকেই বলবো, এটা কিন্তু এসএ কিউতে দেওয়া হয়। মনোভাবের তোমাদেরকে খেয়াল রাখতে হবে 4টি মাত্রা আছে, ঠিক আছে? 4টি মাত্রা, তোমাকে যেটাই দিক না কেন তোমার দরকার নেই, তুমি জানবে 4টি। কি কি? তীব্রতা, যার ইংরেজি হচ্ছে ইন্টেন্সিটি, অভিমুখিতা, ডিরেকশন, থার্ড দেখো ব্যাপকতা, এক্সটেন্সিটি, স্থায়িত্ব, ডিউরেশন। এগুলো সম্পর্কে একটু বলে আজকের ক্লাস শেষ করব। আজকে যদি বলি যে ইন্টেন্সিটি অর্থাৎ তীব্রতা, মনোভাবের 4টি মাত্রার প্রথমটি হলো তীব্রতা। তীব্রতা কাকে বলছে? কি বলছে? বলছে মনোভাবের আচরণ সৃষ্টির ক্ষমতাকে মনোভাবের তীব্রতা বলে। যদি কোনো একটা বিষয়ের প্রতি তোমার মনোভাব খুব তীব্র হয়, তাহলে কিন্তু তোমাকে সেই আচরণটা আপনা থেকেই করাবে। যেমন আজকে করোনার জন্য আমরা কিন্তু প্রত্যেকে গৃহবন্দী, কারণ আমাদের প্রয়োজন। আমরা জানি যে আমাদের এটা করলে একমাত্র সোশ্যাল ডিস্টেন্স যদি আমরা থাকি, তবে কিন্তু আমাদের কিছুটা হলেও আমরা রক্ষা পাবো। এটা তো, তাহলে তোমার মধ্যে যদি এই মানসিকতাটা জোরদার থাকে, তাহলে তোমার বন্ধু এসে যদি নিচে তোমাকে ডাকে, আয় অনেকদিন দেখা হয়নি গল্প করব, তুমি কিন্তু সেটা কখনোই করবে না। তুমি কিন্তু কি করবে? তুমি বলবে না এখন আসিস না, বা এখন আসিস না, আগে সব কিছু স্বাভাবিক হোক তারপর। তাহলে তোমার আচরণটা এখানে তীব্র, তুমি চাইছোই, তুমি জানো যে এটা করলে আমাদের ক্ষতি হতে পারে, সবার ক্ষতি হতে পারে, তাহলে তোমাকে কিন্তু কেউ আটকাতে পারলো না। তাহলে তোমার মনোভাবটাই তীব্র, যে মনোভাবটা তোমাকে এই আচরণটা করালো। ঠিক একইভাবে অভিমুখিতা, অভিমুখিতা হচ্ছে ডিরেকশন। আমরা এইমাত্র বলেছি যে আমরা কিন্তু যে কোনো কিছুর প্রতি মনোভাব তৈরি করলে যদি সেটা আমাদের পজিটিভলি হয়, তাহলে তার প্রতি আমাদের খুব ভালো অভিমুখ, অর্থাৎ আমরা সেই কাজটা খুব সহজে করছি, আমরা চাইছি আমরা করতে, এই কাজটার দিকে আমরা এগিয়ে যাচ্ছি। কিন্তু যেটার প্রতি আমাদের পছন্দের নয়, অপছন্দের অনুভূতি, সেটার প্রতি কিন্তু আমরা আস্তে আস্তে কি করছি? এড়িয়ে যাচ্ছি। তাহলে সমস্ত কিছুই কিন্তু যে কোনো জীবনের কাজ, কর্ম, পড়াশোনা সমস্ত ক্ষেত্রে কিন্তু একটা অভিমুখতা থাকে। এরপর যেটা বলছে এক্সটেন্সিটিভ, ব্যাপকতা। প্রথমেই বলেছি, পয়েন্ট বলতে গিয়ে বলেছি মনোভাব হলো বিকাশধর্মী, অভিজ্ঞতার উপরই মনোভাব তৈরি হয়। তাহলে যার যত বেশি অভিজ্ঞতা হবে, তার কোনো কিছুর প্রতি মনোভাব অনেক বেশি ব্যাপক হবে, অর্থাৎ এক্সটেন্সিটি অনেক বেশি হবে। সে অনেক বেশি সেটা সম্পর্কে জ্ঞান অর্জন করেছে, সে অনেক বেশি সেটা সম্পর্কে ধারণা তৈরি করতে পেরেছে, তাই তার যে ওই বিষয়টার প্রতি মনোভাব খুব ভালো। এরপরে লাস্টে বলা হচ্ছে ডিউরেশন, স্থায়িত্ব। দেখো স্থায়িত্ব মনোভাব, এমন স্থায়িত্বের সাথে মনোভাব কি যুক্ত না, আমাদের যে কোনো কিছুর মনোভাব বারবার প্রত্যেকটা ওয়ার্ড একটার সাথে একটা রিলেটেড। সেখানে কিন্তু অভিজ্ঞতা যখন হচ্ছে, বিকাশ, মনোভাব বিকাশ হচ্ছে, অভিজ্ঞতার যত পুনরাবৃত্তি অর্থাৎ সময় যত বাড়তে থাকবে, আমাদের কিন্তু কনসেপ্ট আরও 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 পরিবর্তন হবে। সেই জন্য দেখা যায় অভিজ্ঞতার সঙ্গে সঙ্গে, সময়ের সঙ্গে সঙ্গে, অর্থাৎ ডিউরেশন যত বাড়তে থাকছে, আমরা কিন্তু এই যে আজকে আমরা প্রত্যেকে বাড়িতে আছি, কিছুটা হলেও কি আমরা অভ্যস্ত হয়ে যাইনি? আজকে এই সময়, আজকে বেশ কিছুদিন আমরা পেরিয়ে এলাম, আগের মাস 21 তারিখ থেকে শুরু হয়েছে, আমরা কিন্তু অনেকটা দিন পেরিয়ে এসেছি। এখন কিন্তু মানুষ অনেকটা বা অনেকেই অনেকটা কিন্তু হলেও আমরা সচেতন হয়েছি, আবার কিছুজন সচেতন হইনি। তাহলে এটার কারণ হচ্ছে অভিজ্ঞতার পুনরাবৃত্তি। যত সময় যাচ্ছে আমরা দেখছি কি হচ্ছে, সেই জন্য বলা হচ্ছে অভিজ্ঞতার পুনরাবৃত্তিও কিন্তু আমাদের এই কোনো রকম মনোভাব গঠনে প্রয়োজন। সেই জন্য স্থায়িত্ব যত বেশি হবে, তত সেটা সম্পর্কে মনোভাব তৈরি হবে। পরের দিন আমি মনোভাবের উপাদান, মনোভাবের গঠন, এগুলো সম্পর্কে আলোচনা করব। আজকের ক্লাস এই অবধি রইল।